মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকা অবস্থাতেও তসলিমা নাসরিনকে এখানে ফিরতে দেওয়া হয়নি। তার কারণ পার্টিটা বদলেছিল, সিম্বলটা বদলেছিল, চিন্তাধারার কোনো পরিবর্তন হয়নি। ভারতের শান্তি শৃঙ্খলাকে বিঘ্নিত করতে চায় তাদের কাউকে ছাড়া হবে না, সে হালিম হোক, হামিম হোক বা অর্পিতা হোক। যারা আঙুল ফুলে যাদের কলা গাছ হয়েছে, যারা রাতে দিনে দুপুরে বড়লোক হয়ে গেছেন, মানুষের পেটের টাকা কেটে, তাদেরকে কাউকে ছাড়া হবে না। পার্টি অফিসের বারান্দায় আপনি নামাজ পড়তে পারবেন, সরস্বতী পুজো করতে পারবেন না, এই ধরনের সেকুলারিজম। এই এক পেশে সেকুলারিজম, এটাকে আমরা সিউডো সেকুলারিজম বা ছদ্ম ধর্ম নিরপেক্ষতা বলি। আদপে বামপন্থীরা বরাবরই ইসলাম অ্যাপিজমেন্ট করে গেছে, র্যাডিক্যাল ইসলামের অ্যাপিজমেন্ট করে গেছে। দেখুন, প্রথমত বলি যে তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছিল কিছু সাম্প্রদায়িক গোষ্ঠীকে খুশি করার জন্য। সেই সময় তৎকালীন যে সরকার, সেই সরকার অর্থাৎ বামফ্রন্ট সরকার, যারা নিজেদেরকে সোকল প্রগতিশীল ভাবেন বা বলে দাবি করেন, তাদের এই অ্যাপিজমেন্ট পলিটিক্সের জন্য, অর্থাৎ যারা চেয়েছিলেন কোনো একটি জনগোষ্ঠীকে বা সেই জনগোষ্ঠীরও একটি ক্ষুদ্রতম অংশকে, তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে অ্যাপিজ করার জন্য, অর্থাৎ সাম্প্রদায়িক চিন্তাকে, সাম্প্রদায়িক মানসিকতাকে জল দেওয়ার জন্য তসলিমা নাসরিনকে এখান থেকে বিতরণ করেছে। তারপরে দীর্ঘ 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকা অবস্থাতেও তসলিমা নাসরিনকে এখানে ফিরতে দেওয়া হয়নি। তার কারণ পার্টিটা বদলেছিল, সিম্বলটা বদলেছিল, চিন্তাধারার কোনো পরিবর্তন হয়নি। বামফ্রন্ট যে অ্যাপিজমেন্ট পলিটিক্স, তোষণের পলিটিক্সে বিশ্বাস করত, সেই একই পলিটিক্সে বিশ্বাস করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সরকার গঠন হয়েছে, আমাদের মাননীয় শুভেন্দুদা মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে বাক স্বাধীনতা সবার আছে, বাক স্বাধীনতা থাকাটাই স্বাভাবিক, এবং কোনো সাহিত্যকর্মের জন্য এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না। কোনো সাহিত্যকর্মের জন্য একদিকে কেউ অ্যাওয়ার্ড পাবে আর একদিকে তসলিমা নাসরিনকে তাকে ঘর ছাড়া হতে হবে, ভিটে ছাড়া হতে হবে, পশ্চিমবঙ্গ ছাড়া হতে হবে, এটা তো হতে পারে না। তাই আমাদের সরকার তাকে সুরক্ষা দিয়েছে। আশা উনি আসতে পারেন, ওনার কবিতা, বই, উনি কথা বলতে পারেন, তা নিয়ে ওনার মত প্রকাশ করতে পারেন। কিন্তু যখন ডিজিটাল জনগণনা শুরু হয়েছে এবং সেক্ষেত্রে আপনার কাছে এই উপায় থাকছে, আপনি লিঙ্ককে ব্যবহার করে, সেন্সাসের যে লিঙ্ক চালু হয়েছে সেই লিঙ্ককে ব্যবহার করে আপনারা নিজেদের জনগণনাতে নিজেদের উপস্থিতি সেখানে জানান দিতে পারেন। আমি নিজেও আগামীকাল আপনাদের জানিয়ে রাখি, নিজে লিঙ্ক থেকে নিজের জনগণনা অর্থাৎ নিজের এবং নিজের পরিবারের জনগণনার কাজে আমি নিজে অংশগ্রহণ করবো। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেছেন, তো আপনাদের কাছেও আবেদন থাকবে সবাই মিলে অংশগ্রহণ। এই এসটিএফ আমাদের তদন্তের দায়িত্ব নিয়েছে, রাজ্য সরকার এর গোড়া অবধি যাবে। যেভাবে ইন্টেলিজেন্স আমরা পেয়েছিলাম, আমাদের সরকার পেয়েছিল, এবং সেই সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই পুরো র্যাকেটটাকে তার সরজমিনে তদন্ত করে শেষ পর্যন্ত পৌঁছবে। কোনো অপরাধী যারা ভারতকে টুকরো করতে চায়, যারা ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে চায়, ভারতের শান্তি শৃঙ্খলাকে বিঘ্নিত করতে চায়, তাদের কাউকে ছাড়া হবে না, সে হালিম হোক, হামিম হোক বা অর্পিতা হোক। টুলু মণ্ডল তার 186 কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। দেখুন, টুলু মণ্ডলের নাম আমরা বহুবার বলেছি, আপনাদের মনে আছে কি মনে নেই, মাননীয় অমিত শাহজি বীরভূমে সভা করেছিলেন। সেই সভার আমার ভাষণ খুলে নিন, দেখে নিন আপনারা পুরনো আর্কাইভ থেকে। সেই ভাষণে বাংলায় ভাষণ দিয়ে আমি বলেছিলাম, হিন্দিতেও বলেছিলাম, যাতে সরাসরি মাননীয় অমিত শাহজির কানে যায়। এবং আমাদের সরকার চেষ্টা করেছিল সেই সময় সমস্ত এইগুলোকে বন্ধ করার জন্য, কিন্তু যেহেতু আমরা রাজ্য সরকারে ছিলাম না, আমরা পারিনি পুরোটা। এখন আমাদের রাজ্য সরকারে আছি আমরা, তাই আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের যারা আঙুল ফুলে যাদের কলা গাছ হয়েছে, যারা রাতে দিনে দুপুরে বড়লোক হয়ে গেছেন, মানুষের পেটের টাকা কেটে, তাদেরকে কাউকে ছাড়া হবে না। আপনারা নিশ্চয়ই জানেন, আগে বছরে যত টাকা রেভিনিউ হিসেবে পাথর থেকে উঠে আসতো, সেই পরিমাণ টাকা আমাদের সরকারের সময় মাসে রেভিনিউ হিসেবে আসছে, অর্থাৎ জনগণের পকেটে যাচ্ছে। আঙুল ফুলে কলা গাছের প্রসঙ্গ বলছেন সমীর ভট্টাচার্য, তিনি কিছুক্ষণ আগে আপনাদের দলের রাজ্য সভাপতি সতর্ক করলেন হঠাৎ করে যে দলের নাম ভাঙিয়ে কোনো তোলাবাজি, কোনো সিন্ডিকেট, কোনো রকম টাকা তোলার ঘটনা এলে পার্টি শৃঙ্খলা রক্ষা করবে এবং
কুইক অ্যাকশন নেবে, শাস্তি দেবেন, কড়া শাস্তি দেবেন। হঠাৎ করে সুকান্তদা এই সিচুয়েশন কেন রাজ্য সভাপতিকে এটা বলতে হচ্ছে? না এটা তো আমরা বলি, এটা তো নতুন কিছু না, অভিযোগ আসছে আপনাদের কাছে? না, সেরকম যেন কেউ চেষ্টাই না করে, কেউ যেন ওই পথেই না যায়। ফার্স্ট প্রায়োরিটি ছিল সেই সময়। প্রথম কথা হচ্ছে যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। তো তার মানে কি তখন রাজ্য সরকার, অর্থাৎ যার হোম মিনিস্ট্রি এই রাজ্য সরকারের, তারা কি অপদার্থ হয়ে গেছে? একজন নাগরিককে বা একজন ধরুন সাধারণ নাগরিক, আমি উনি ধরে নিলাম উনি বৈদেশিক নাগরিক, তাকে সরাতে হলো। আগামী দিনে তো সেই সরকার বলতে পারতো সেই সময় যে কোনো নাগরিককেও পশ্চিমবঙ্গ ছাড়া করতে হবে, কারণ তার সুরক্ষাটা প্রয়োজন। তো নাগরিক হোক বা এই রাজ্যের অতিথি হোক, অন্য দেশের নাগরিক যাকে ভারত সরকার ভিসা দিয়েছে, থাকার অধিকার দিয়েছে এখানে অতিথি হিসেবে, তার নিরাপত্তার দায়িত্ব তো রাজ্য সরকারের। সেই রাজ্য সরকার করতে পারেনি, আমাদের সরকার করতে পারছে। তো কমসে কম এই অপদার্থতা তো মেনে নিক কমসে কম। এটা কোনো সুরক্ষা বরক্ষা না, শুধুমাত্র অ্যাপিজমেন্ট পলিটিক্সের জন্য বামফ্রন্ট তখন এটা করেছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সেকুলারিজমের পোস্ট করেন, সেকুলারিজমের কথা বলেন, বা তার দলের অন্যরাও বলেন। সেই সময় তো তিনি মেয়রও ছিলেন, কিন্তু তারপরেও তারই ভূমিকা, তারই বক্তব্য। দেখুন, বামপন্থীরা আদপে সিউডো সেকুলার, তারা কেউ সেকুলার নয়। তাদের সেকুলারিজমটা হচ্ছে অদ্ভুত টাইপের সেকুলারিজম। পার্টি অফিসের বারান্দায় আপনি নামাজ পড়তে পারবেন, সরস্বতী পুজো করতে পারবেন না, এই ধরনের সেকুলারিজম। এই এক পেশে সেকুলারিজম, এটাকে আমরা সিউডো সেকুলারিজম বা ছদ্ম ধর্ম নিরপেক্ষতা বলি। আদপে বামপন্থীরা বরাবরই ইসলাম অ্যাপিজমেন্ট করে গেছে, র্যাডিক্যাল ইসলামের অ্যাপিজমেন্ট করে গেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।